হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের প্রাইমারি টিচার ইন্টারভিউর প্রথম যে ক্লাস, সেই প্রাইমারি টিচার ইন্টারভিউর প্রথম ক্লাস, সেই ক্লাসের মধ্যে রয়েছে মিড ডে মিল স্কিম সংক্রান্ত যাবতীয় কোশ্চেন তোমাদের ইন্টারভিউরা করতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো মিড ডে মিল স্কিম সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে যতগুলো প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকে এক এক করে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের মিড ডে মিল সংক্রান্ত কোনো প্রশ্ন নিয়ে আর কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো, মিড ডে মিল সংক্রান্ত প্রশ্ন সম্পর্কে তোমাদের প্রথম প্রশ্ন হতে পারে যে মিড ডে মিল যে প্রকল্প, সেই প্রকল্প এটা হচ্ছে প্রাক প্রাথমিক স্তরে বিশেষ করে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বিদ্যালয়ে খাবার দেওয়া হয়। এটা 1995 সালে 15ই আগস্ট কেন্দ্রীয় সরকার জাতীয় প্রোগ্রাম হিসাবে এই প্রকল্পটি সূচনা করেন। 2007 সালে এই প্রকল্পের নাম রাখা হয় মিড ডে মিল প্রকল্প। পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয়েছিল 2003 সালে। তো মিড ডে মিল সংক্রান্ত সম্পর্কে সূচনা আমি এটুকু বললাম। এবার প্রশ্নের দিকে আমি আসছি। আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, এই যে মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য কী? মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হারটা বাড়ানো, উপস্থিতির যে হার সেটা বাড়ানো, অর্থাৎ ড্রপ আউটটা কমানো। দ্বিতীয়ত হচ্ছে সুষম খাদ্যের যোগান দেওয়া, অপুষ্টি দূরীকরণ করা এবং বঞ্চিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তুলতে মিড ডে মিল প্রকল্প কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। আবার যদি বলা হয় যে ড্রপ আউটের হার কমাতেও কিন্তু, যেটা আমি আগে বললাম যে ড্রপ আউট কিন্তু বর্তমানে একটা ভাইটাল পয়েন্ট, যে বিদ্যালয়ে কী হচ্ছে, শিশুরা আসছে, কয়েকদিন আসছে আবার বিদ্যালয় ছেড়ে দিচ্ছে। কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমাদের এই যে স্কুল ছুট, সেটা কিন্তু কমাতে এই মিড ডে মিল কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। কারণ সামান্য খাদ্যের কারণেই, তোমরা সকলে জানো যে সামান্য খাদ্যের কারণেই অনেক শিশুকে কিন্তু শিশু শ্রমিক হতে বাধ্য হতে হয়। তার জন্য এটা কিন্তু খুবই একটা ভাইটাল পয়েন্ট যে বিদ্যালয়ে ড্রপ আউট বা স্কুল ছুট কিন্তু রিডিউস করার ক্ষেত্রে, অর্থাৎ হ্রাস করার ক্ষেত্রে এটার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো প্রথম প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, এই যে মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ কত? কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে একটা বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দটা কত? তাহলে তোমরা হয়তো সকলেই জানো যে এর আগে কিন্তু 2022 সালে একটা বাজেট পেশ করা হয়েছিল। এবারে 2025 সালে ফার্স্ট মে, 2025 সালে ফার্স্ট মে, যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে বরাদ্দের অনুপাত, সেটা কিন্তু 60:40, অর্থাৎ কেন্দ্র দেবে মিড ডে মিলে 60% এবং রাজ্য দেবে মিড ডে মিলে 40%। সেক্ষেত্রে 1 to 5 অর্থাৎ প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দ ছিল প্রতি শিক্ষার্থীদের জন্য 6 টাকা 78 পয়সা। তো সেখানে পার্সেন্টেজ করলে দেখা যায় যে কেন্দ্র সরকার সেখানে দেবে 4 টাকা 7 পয়সা এবং রাজ্য সরকার সেখানে দেবে 2 টাকা 71 পয়সা। এবং তাদের জন্য চাল বরাদ্দ ছিল 100 গ্রাম। আর আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্তরে প্রতি শিক্ষার্থী প্রতি বরাদ্দ ছিল তোমার 10 টাকা 17 পয়সা। সেখানে দেবে কেন্দ্র সরকার দেবে 6 টাকা 10 পয়সা এবং রাজ্য সরকার দেবে 4 টাকা 7 পয়সা। তো এটা হচ্ছে 2025 সালে 2025 সালে ফার্স্ট মে, 2025 সালে ফার্স্ট মে এই বরাদ্দটা কিন্তু হয়েছিল। এবং পরবর্তীতে তোমরা সকলে জানো যে 2026 সালে 22শে জুন যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের জন্য অর্থাৎ 1 to 5 ক্লাসের জন্য যেটা 6 টাকা 78 পয়সা ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। অর্থাৎ সেখানে কেন্দ্র সরকার দেবে 6 টাকা এবং রাজ্য সরকার দেবে 4 টাকা। তো এখনও পর্যন্ত এটা কিন্তু পুরোপুরিভাবে চালু হয়নি। তাহলে আমাদের কিন্তু বাজেট বলতে সে আগেরটাই এখনও বরাদ্দ রয়েছে। তো এটা এখন পুরোপুরিভাবে লাগু হয়নি, লাগু হতে হয়তো সময় লাগবে কিছুদিন। তো এটা কিন্তু বলা হয়েছে, তো ধীরে ধীরে সেটাও হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার প্রাথমিক বিদ্যালয়ে প্রতি শিক্ষার্থীর জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দটার পরিমাণটা।
তো পরবর্তীতে কোয়েশ্চেন হতে পারে যে এই যে মিড ডে মিল প্রকল্প কে কবে চালু করান এবং যখন এটা প্রথম চালু হয়েছিল তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিল এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল। তো সেক্ষেত্রে যদি তোমরা উত্তর বলো যে মিড ডে মিল প্রকল্প 1995 সালে 15ই আগস্ট কেন্দ্রীয় সরকার জাতীয় প্রোগ্রাম হিসাবে কিন্তু এই মিড ডে মিল প্রকল্পের সূচনা করেছিলেন। 2007 সালে কিন্তু এই প্রকল্পের প্রথম নাম দেওয়া হয় মিড ডে মিল প্রকল্প। এর পূর্বে এই প্রকল্পের নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। আবার বলছি, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। আর পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয়েছিল 2003 সালে। পশ্চিমবঙ্গে চালু হয়েছিল 2003 সালে, যেটা আমাদের কিন্তু জেনে থাকতে হবে। বর্তমানে কিন্তু মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টে এটা নতুন নাম রাখা হয়, সেটা আমরা সকলে জানি যে পিএম পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ যোজনা। আশা করি তোমরা সকলে জানো, যারা না জানো তারা কিন্তু জেনে রাখো যে বর্তমানে কিন্তু আমাদের এই যে মিড ডে মিল স্কিম সেটার কিন্তু একটা নতুন নাম রাখা হয়েছে, সেটা হচ্ছে পিএম পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ যোজনা, যেটি রাখা হয় 2022 সালে সেপ্টেম্বর মাসে। আবার পরে বলেছিলাম যে 1995 সালে যখন তামিলনাড়ু রাজ্যে তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কুমারস্বামী কামরাজ বা কে কামরাজ, তিনি কিন্তু এই মিড ডে মিলের প্রথম সূচনা করেছিলেন তামিলনাড়ু রাজ্যে। তার জন্য তাকে মিড ডে মিলের জনক বলা হয়। তাহলে মিড ডে মিলের জনক বলা হয় কে কুমারস্বামী কামরাজ বা কে কামরাজ, তিনি ছিলেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অর্থাৎ 1995 সালে। এবারে 1995 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন সম্মানীয় শ্রী পিভি নরসিংহ রাও মহাশয়। এবং 1995 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় জ্যোতি বসু মহাশয়। তো আশা করি এই কোয়েশ্চেনটা তোমাদের যতটা উত্তর দিয়ে ততটা আমি দিয়ে দিয়েছি। এখান থেকে পাট করে অনেক প্রশ্ন হতে পারে যে মিড ডে মিল কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল, কবে চালু হয়েছিল, মিড ডে মিলের আগে কি নাম ছিল, পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়, আর মিড ডে মিলের বর্তমান নাম কি। তো এগুলো আমি তোমাদের একটা প্রশ্নের মধ্যেই সমস্ত কিছু ডিটেলস জুড়ে দিলাম। এবার প্রশ্ন হতে পারে যে কোনো বাচ্চা মিড ডে মিল থাকা সত্ত্বেও বিদ্যালয়ে আসছে না, সিচুয়েশন বেস। কোনো একটা বাচ্চা বিদ্যালয়ে যে মিড ডে মিল যে প্রকল্প রয়েছে সেটা থাকা সত্ত্বেও বিদ্যালয়ে আসছে না, তো আপনি একজন শিক্ষক হিসাবে সেটি কীভাবে দেখবেন? তো প্রথমত সেই শিক্ষার্থীর সাথে বন্ধুর মতো মিশে জানার চেষ্টা করতে হবে কেন সে বিদ্যালয়ে আসছে না। দ্বিতীয়ত সেই শিক্ষার্থীর অভিভাবকের সাথে এই সম্পর্কে আলোচনা করতে হবে। আশা করি এই দুটো পয়েন্ট বললে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ধরো বিদ্যালয়ে যেখানে মিড ডে মিলের জন্য রান্না প্রস্তুত করা হয়, সেখানে রান্না প্রস্তুত করা হচ্ছে, সে সময় দেখা গেল যে সেই মিড ডে মিলের খাবারে কোনো নোংরা বা অনভিপ্রেত বা দূষিত কোনো বস্তু সেই খাবারের মধ্যে মিশে গেল, তাহলে তুমি কি করবে? তো প্রথমত আমাদের দেখতে হবে যে বিদ্যালয়ে যে স্থানে মিড ডে মিলের জন্য রান্না প্রস্তুত করা হয় সেই স্থানটিকে আগে থেকেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিদ্যালয়ে যুক্ত যারা মিড ডে মিলের সঙ্গে যুক্ত তাদের সাথে মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে মাঝে মাঝে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে। অর্থাৎ মিড ডে মিল যে স্কিমটা কী সেই সম্পর্কে কিন্তু তাদের সাথে গুরুত্বপূর্ণভাবে তাদের সাথে কিন্তু আলোচনা করতে হবে, যে মিড ডে মিলের গুরুত্বটা কতটা সেই সম্পর্কে কিন্তু মিড ডে মিলে যারা রাঁধুনি তাদের সাথে কিন্তু আলোচনা করতে হবে। মিড ডে মিলের উপর নজর দিতে হবে এবং যাতে কোনো রকম দূষিত বা অনভিপ্রেত বস্তুর উপস্থিতি না ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। উপরোক্ত বিষয়গুলোর উপর নজর দেওয়ার পরেও যদি কোনো কারণে তোমার ওই খাবারের মধ্যে অনভিপ্রেত বস্তু বা আরশোলা, টিকটিকি বা কোনো কারণে যদি খাবার দূষিত হয় তাহলে কিন্তু সেই খাবারকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে পুনরায় আবার মিড ডে মিল আয়োজন করতে হবে। তো প্রশ্ন হতেই পারে যে বিদ্যালয়ে মিড ডে মিল রান্না হচ্ছে, সেই সময় সেই খাবারের মধ্যে কোনো একটা দূষিত পদার্থ বা কোনো তোমার আরশোলা জাতীয় অনভিপ্রেত কোনো বস্তু, অনভিপ্রেত কোনো কিছু জিনিস যদি পড়ে যায় যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, যেটা আমাদের কিন্তু খাবার সাথে মিশে গেলে সেই খাবার যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে যেতে পারবো, এমনকি আমাদের প্রাণহানিও ঘটতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেদিকটা খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এরপরে তোমাদের সাথে কোশ্চেনে আসছি যে ড্রপ আউটের হার কমাতে
মিড ডে মিল কতটা ভূমিকা পালন করে। দেখো, ড্রপ আউটের হার কমাতে, আমি আগেই বলেছি যে ড্রপ আউটের হার কমাতে মিড ডে মিল কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। কারণ সামান্য খাদ্যের কারণেই অনেক শিশুকেই কিন্তু শিশু শ্রমিক হতে বাধ্য হতে হয়। এটা তোমাদের আমি আগের কোয়েশ্চেনে আগের তোমার প্রথম দিকেই বলে দিয়েছিলাম যে ড্রপ আউটের হার কমাতে মিড ডে মিল কতটা ভূমিকা পালন করে এটা। তো এবার প্রশ্ন হতে পারে যে এই যে মিড ডে মিল যে স্কিম, এটা কিন্তু রাজ্য সরকার একটা গুরুত্বপূর্ণ স্কিম। এই মিড ডে মিল স্কিম ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে আর কি কি স্কিম চালু রয়েছে? দেখো, মিড ডে মিল স্কিম ছাড়াও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে অনেক কিছু স্কিম চালু রয়েছে, যেমন শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, উৎসশ্রী, শিশু সাথী এবং স্বাস্থ্য পরীক্ষা প্রকল্প, এগুলা কিন্তু চালু রয়েছে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটা প্রশ্ন, এবং আরেকটি এখান থেকে প্রশ্ন হতে পারে মিড ডে মিল সংক্রান্তই, যে কিচেন গার্ডেন বলতে কি বোঝায়। কিচেন গার্ডেনটা কিন্তু একটা মিড ডে মিলের একটা অংশ। তো কিচেন গার্ডেন বলতে বোঝায় যে বিদ্যালয়ের কোনো ফাঁকা জায়গায়, ছাদে বা বিদ্যালয়ের মধ্যে বাগান তৈরি করে শিক্ষার্থীরা, বিশেষ করে শিশু শিক্ষার্থীরা, শিক্ষক ও শিক্ষিকার সাহায্য নিয়ে বিভিন্ন রকমের সবজি এবং ফলের গাছ লাগাবে। পরবর্তীকালে সেই সমস্ত সবজি এবং ফলের গাছ থেকে যে সমস্ত ফল বা সবজি পাওয়া যাবে সেগুলো কিন্তু মিড ডে মিলের কাজে ব্যবহার করা যাবে। তো এই ব্যবস্থাকে বলা হয় কিচেন গার্ডেন। এবার আরেকটা কোশ্চেন হয় যে ধরো কোনো বিদ্যালয়ে কোনো একজন বাইরের লোক এসেছে, এবং সে নিজের ইচ্ছায়, নিজের অর্থ দিয়ে যদি বাচ্চাদের পুষ্টি বৃদ্ধির জন্য বা বাচ্চাদের আনন্দ এবং তাদের মধ্যে সেই আনন্দটা উপভোগ করার জন্য যদি নিজ অর্থ দিয়ে বাচ্চাদের জন্য খাবারের একটা বন্দোবস্ত করতে চায়, অর্থাৎ ভালো মন্দ খাবারের যদি ব্যবস্থা করে, যেগুলা মিড ডে মিলে এতদিন পর্যন্ত কোনোদিন বাচ্চারা পায়নি, পেয়েছে কিন্তু খুব অল্প পরিমাণ পেয়েছে, কিন্তু যদি কোনো একজন ব্যক্তি নিজ অর্থে, নিজের স্বার্থে, নিজের ইচ্ছাতে বাচ্চাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, যেখানে বাচ্চারা হয়তো মিষ্টি, সন্দেশ এবং কলা, ফলমূল, ফলের ব্যবস্থা করে, এই সমস্তগুলা যদি তাদের ক্ষেত্রে ব্যবস্থা করে, এবং সেখানে কিন্তু ব্যক্তির কোনো স্বার্থ থাকে না, সে নিজের স্বার্থে, নিজ ইচ্ছায়, নিজের পকেট থেকে খরচ করে কিন্তু সেটা সে করে, তো সেই ব্যবস্থাকে বলা হয় তিথি ভোজন। তো তিথি ভোজন সম্পর্কে আমি তোমাদের একটু আরও ক্লিয়ার করে দিচ্ছি, ওটা আমি একটু সব কিছু মিলিয়ে বললাম। তো অ্যাকচুয়ালি হয় যে যখন কোনো একজন ব্যক্তি, যার সঙ্গে বিদ্যালয়ের কিন্তু কোনো সংযোগ নেই, সেই ব্যক্তি যদি নিজ স্বার্থে, নিজের অর্থে যদি শিশু শিক্ষার্থীদের জন্য খাবারের বন্দোবস্ত করে, সেখানে অনেক ভালো মন্দ খাবারের বন্দোবস্ত করে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় তিথি ভোজন, এবং সেই ব্যক্তিকে তখন আমরা অতিথি হিসাবে বরণ করে নিই, এবং তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়। যেমন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা সুস্থ সম্পর্ক ওঠে, তেমনি সেই শিক্ষক এবং শিক্ষার্থীর সাথে সেই নতুন যে অতিথি ব্যক্তিটা, তারও মধ্যে কিন্তু একটা আমাদের সাথে সমন্বয় বা যেটা আমাদের বলা হয় সামাজিকীকরণ কিন্তু তার সাথে ঘটে যায়। তো এই যে প্রক্রিয়া, এই বিশেষ পদ্ধতি বা প্রক্রিয়াকে বলা হয় তিথি ভোজন। মনে রাখবে তোমরা, তিথি ভোজন বলছে এইটাই। প্রশ্ন হতে পারে যে এই যে মিড ডে মিল প্রকল্প, এই মিড ডে মিল প্রকল্প কি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে? স্কুলের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কি কোনো রকমভাবে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে? না, বরং এটা হচ্ছে একটা শিক্ষামুখী প্রকল্প বলতে পারি আমরা। কারণ দেখবে, প্রথমত হচ্ছে মিড ডে মিল প্রকল্প কিন্তু কোনো রকমভাবে শিক্ষাকে নষ্ট করছে না বা শিক্ষাকে ধ্বংস করছে না। এটি হচ্ছে এমন একটি প্রকল্প যেখানে শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি বা তাদের মানসিক চিন্তাভাবনা বিকাশের পাশাপাশি তার শারীরিক বা দৈহিক অঙ্গের বিকাশের কিন্তু একটা সুষম পরিবর্তন ঘটে। তাই আমার মনে হয়
যে পড়াশোনার পাশাপাশি এই ধরনের যে মিড ডে মিল প্রকল্প রয়েছে সেগুলা কিন্তু সমান্তরালভাবে চালিয়ে নিয়ে যাওয়া উচিত। মানে এই যে মিড ডে মিল প্রকল্প এটা কিন্তু কখনোই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে না। এবারে প্রশ্ন করতে পারো যে দেখো, বর্তমানে তো অনেক অভিভাবকরা রয়েছে যারা তাদের ছেলেমেয়েদেরকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করে দেয়। ঠিক আছে, বেসরকারি বিদ্যালয়ে হয়তো স্কুল কর্তৃপক্ষের আকর্ষণীয় বিজ্ঞাপন এবং চমকপ্রদ পরিকাঠামোর সাথে বর্তমানে স্কুলগুলোর যে ইংরেজি মাধ্যম হয়ে গেছে, তো এই কারণেও কিন্তু অনেক অভিভাবকরা তারা তাদের ছেলেমেয়েদেরকে কিন্তু সরকারি বিদ্যালয়ের পরিবর্তে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করে দেয়। হতে পারে এটা। তো আমার যেটা মনে হয় যে সরকারি বিদ্যালয়ের তুলনায় কিন্তু বেসরকারি বিদ্যালয়ের তুলনায় কিন্তু সরকারি বিদ্যালয়ে যদি একজন শিশু শিক্ষার্থীকে প্রথম থেকেই ভর্তি করা হয় তাহলে কিন্তু তার সাথে একটা শিক্ষকের পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু খুব গভীরভাবে গড়ে উঠবে এবং তাদের মধ্যে যে নেতিবাচক প্রবণতা, যে মিড ডে মিল প্রকল্প অর্থাৎ বাচ্চারা এসছে খাবার খাচ্ছে তারপর বাড়ি চলে যাচ্ছে, এই যে একটা নেতিবাচক সম্পর্ক কিন্তু তাদের মধ্যে দূরীভূত হবে এবং তার জন্য কিন্তু যথেষ্ট পদক্ষেপ কিন্তু রাজ্য সরকার তথা আমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডকেও কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা রয়েছে, যে বোর্ডটা আমাদের, তাদেরকেও কিন্তু কিছু দায়িত্বপ্রাপ্ত এই যে নীতি নির্দেশ কিন্তু রাখতে হবে। সেখানে দেখতে হবে যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আছে কিনা, তারা গুণগত মানের শিক্ষা দিতে পারছে কিনা, পেশাগত উন্নয়নের উপর জোর দিতে পারছে কিনা, সহায়তাকারী হতে পারছে কিনা। কারণ একজন শিক্ষকের সবসময় তো ফ্যাসিলিটার হতে হবে না, সে সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সহায়তা করবে। তো সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেদিকটা যদি লক্ষ্য রাখা হয় তাহলে বিদ্যালয়ে মানে পড়াশোনার পাশাপাশি যদি এই ধরনের প্রকল্পগুলোকে যুক্ত করলে কিন্তু বিদ্যালয়ের পরিবেশের যে আকর্ষণীয়তা সেটা কিন্তু আরও বেশিভাবে বজায় থাকবে। কারণ তোমরা সকলে জানো যে বর্তমানে কিন্তু এই আকর্ষণহীনতার কারণেও বিদ্যালয়ে কিন্তু ড্রপ আউটের সংখ্যা অনেকটাই বাড়ছে। তো আমি তোমাদের ড্রপ আউট সম্পর্কে একটি ভিডিও পরবর্তীতে দেব, সেখানে ড্রপ আউট অর্থাৎ স্কুল ছুট কেন হচ্ছে, এই জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে যাতে এটা কমানো যায়, NCTE এবং সর্বশিক্ষা অভিযান, রাইট টু এডুকেশন যেটা আমরা বলি, শিক্ষার অধিকার আইন, অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, এই সমস্তগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে ইন্টারভিউ টু ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম সেগুলো 1-2 নাম্বার করে খাতাতে লেখো এবং সেগুলোকে উত্তর তৈরি করে এখন থেকে কিন্তু শুরু করে দাও। কারণ মিড ডে মিল স্কিম সম্পর্কে এর বাইরে আমার মনে হয় প্রশ্ন হতেই পারে না। এগুলাই আমি তোমাদের গুরুত্বপূর্ণভাবে বলে দিলাম। এর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে এবং যদি তোমাদের মনে হয় যে আরও কিছু প্রশ্ন দরকার তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রোভাইড করব। তো ততক্ষণ পর্যন্ত বিদায় তোমাদের।